বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনের শিক্ষার্থীরা এবং নতুন আইনজীবীরা, আমি আপনাদের সাথে বাংলাদেশ বার কাউন্সিল এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একটি অন্যতম সাবজেক্ট ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির একটি উল্লেখযোগ্য চ্যাপ্টার জামিনের বিষয়ে গত ক্লাসে শেয়ার করেছিলাম। আজকে তার বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এই 10 বা 15 মিনিট আমি থাকবো আপনাদের সাথে। মোহাম্মদ জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সদ্য জেলা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এবং পোস্টিংয়ের অপেক্ষমান আছি। আসুন আমরা বোর্ডে দেখি। আমরা গত ক্লাসের মধ্যে বেল বিষয়ে আমরা গাইডিং প্রিন্সিপালস অফ এন্টারটেইনিং বেল পিটিশন এই বিষয়টি নিয়ে শেয়ার করেছিলাম এবং আপনাদের যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমরা বেলের কতগুলো ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করেছিলাম, পাশাপাশি বেলের প্রিন্সিপালস নিয়ে আলোচনা করেছিলাম, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে ওভারঅল বেল পিটিশন নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগেও আমরা লক্ষ্য করেছি যে এরকম এই 5টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরেও আপনাদেরকে আমাদের সুবিধার্থে আমরা এই বিষয়টা একটু টাচ দিতে চাই। সেটা হলো যে একটা বেল পিটিশন যখন আসে বিজ্ঞ বিচারকের কাছে, বিজ্ঞ আদালতে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে, এবং যখন একজন আইনজীবী, ডিফেন্সের আইনজীবী যখন বেল চায় অথবা একজন প্রসিকিউশনের লয়ার যখন বেল পিটিশনের বিরোধিতা করে, তখন কতগুলো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হয়। অর্থাৎ একটা ব্যক্তি যদি অপরাধ করে আসে তাহলে সেই লোকটি জামিন না পাক এটা সবার কাম্য থাকবে। আবার যদি কোনো লোক যদি ইনোসেন্টলি কোনো মামলায় আটকে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই লোকটা জামিন হোক, এটা আমরা সবাই মানে তার জন্য চেষ্টা করতে চাই, বা আমরা ডিফেন্সে যারা লয়ার তারা চেষ্টা করে থাকেন। তো আমি বলছিলাম যেরকম যে একটি মামলায় মানে কোন কোন পয়েন্টগুলি বিবেচনা করে একটি বেল পিটিশন আমরা এন্টারটেইন করে। আমরা এখানে 12টি পয়েন্ট উল্লেখ করেছি। No prima facie case, no specific overtact, benefit of doubt, person of under age, sick and or woman, delay in lodging FIR, delay in investigation, delay in trial, long detention, bail granted to co-accused, plea of alibi, further investigation or inquiry, no chance of abscondence. তাহলে এই 12টি পয়েন্ট যদি আমরা মাথায় রাখি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের বেল পাইতে অর্থাৎ বেলের হিয়ারিং করতে অনেক সুবিধা হবে। আর শুধুমাত্র বাংলাদেশ বার কাউন্সিল বা জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাস করার জন্য কিন্তু মূলত এই টপিকসটা মানে পড়তে হবে তা কিন্তু না। আমাদের পার্সোনাল লাইফে যারা আইনজীবী হিসেবে থাকবেন, মানে সারা জীবন বেল পিটিশন হিয়ারিং করবেন, তো এই গাইডিং প্রিন্সিপালগুলো যদি জানা থাকে আপনাদের, আমি মনে করি আপনাদের জন্য খুবই সুবিধা হবে। আসুন আমরা বলেছিলাম যে নো প্রাইমা ফেসি কেস, এই নো প্রাইমা ফেসি কেস সম্পর্কে যখন আমি বলছি যে একটি মামলা নো প্রাইমা ফেসি কেস মানে হলো আমরা বলে থাকি যে প্রাইমা ফেসি মানে এ চান্স টু উইন। কোনো ফ্যাক্ট দেখে বা কোনো পিটিশন দেখে যদি মনে হয় যে এই পিটিশনটি এন্টারটেইন করার মতো পজিটিভ কেস বা নেগেটিভ কেস আছে, অর্থাৎ প্রাইমা ফেসি বলতে বোঝাবো যে একটি মামলায় একটি পিটিশনে যখন যার পক্ষে ফেভার করে তার পক্ষে স্ট্রং কেস আছে, এটা যদি বিবেচনা করা হয় তাহলে আমরা বলবো যে প্রাইমা ফেসি কেস যদি না থাকে, অর্থাৎ একটি মামলাতে যদি প্রাইমা ফেসি না থাকে তাহলে এই ক্ষেত্রে আসামি এর বেনিফিটটা পাবে। তো প্রাইমা ফেসি মানে হলো এট ফার্স্ট গ্লান্স দেখে যদি মনে হয় যে না এই মামলাটি ফলস অথবা এই মামলাটি সঠিক। যদি বলি ফলস তাহলে এটা নেগেটিভ হয়, প্রাইমা ফেসি ইজ নেগেটিভ। অন্যদিকে যদি বলি প্রাইমা ফেসি আছে, দ্যাট মিন্স যদি বলি যে সাবস্টেন্স আছে, তাহলে আমরা বলতে পারি যে এটা প্রাইমা ফেসি ইজ পজিটিভ। তো প্রাইমা ফেসি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই বেল পিটিশনটি এন্টারটেইন করে একজন ব্যক্তিকে জামিন দেওয়া যায়। আমরা সেকেন্ড বলেছিলাম যে নো স্পেসিফিক ওভারটেক্ট। নো স্পেসিফিক ওভারটেক্ট মানে হলো আমরা বলেছিলাম, এর আগে উদাহরণ দিয়েছিলাম যে তিনজন ব্যক্তি এক্স ওয়াই জেড, তো তিনজন ব্যক্তি একজন ব্যক্তিকে তারা আহত করলো। কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো বা মাথায়, কেউ একটা ওয়াই দেখা গেছে যে লাঠি দিয়ে আঘাত করলো, আর জেড হয়তো দাঁড়ায় থাকলো। এখন এই দেখেন লক্ষ্য করেন তিনজনের স্পেসিফিক ওভারটেক্টটা কি। যিনি মাথায় আঘাত করলেন তার স্পেসিফিক ওভারটেক্ট আছে, যিনি পায়ে আঘাত করলেন তারও স্পেসিফিক ওভারটেক্ট আছে, বাট তিনি দাঁড়িয়েছিলেন তারও স্পেসিফিক একটা
মানে তাকে এই মামলাতে আনার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে, কিন্তু স্পেসিফিক ওভারটেক মানে হলো যে সুনির্দিষ্ট কার্যক্রম করতে হবে, সুনির্দিষ্ট কার্য করতে হবে। যদি না থাকে তাহলে ওই ব্যক্তিকে জামিন দিতে আইনগত কোনো বাধা নাই। থার্ড, বেনিফিট অফ ডাউট। বেনিফিট অফ ডাউট মানে সন্দেহের সুবিধা। এটা আমরা বলে থাকি ইট ইজ দ্য কার্ডিনাল প্রিন্সিপলস অফ ক্রিমিনাল জাস্টিস, যে বেনিফিট অফ ডাউট সবসময় আসামি পেয়ে থাকে, অর্থাৎ আসামির পক্ষে এই বেনিফিট অফ ডাউট যাবে। এখন বেনিফিট অফ ডাউট মানে কি? বেনিফিট অফ ডাউট মানে যদি মনে করেন যে মনে করেন একটি মামলা একটি আসামি একজন একটা মামলা ঘটনা ঘটলো রাত্রিবেলা, বাট আপনি এখন পুলিশ থেকে আছে কি যে কোনো রিলায়েবল এভিডেন্স না ছাড়াই 10 জন ব্যক্তিকে অ্যারেস্ট করলো। তাহলে যদি রিলায়েবল এভিডেন্স না থাকে, যেমন আমরা রিলায়েবল এভিডেন্স বলতে যেটা বোঝাতে চাই, তখন একটা 164 আছে। তো 164 যদি থাকে তাহলে 164 এর ভিতরে যে ম্যাজিস্ট্রেট যেভাবে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করে জবানবন্দি গ্রহণ করে, তা সেখানে যদি এই ব্যক্তির নাম না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তিকে বলে যে এরকম যে এই মামলায় সে জড়িত না। কিন্তু 164 যদি নাম থাকে তাহলে আমরা ধরে নিই যে প্রাথমিকভাবে ধরে নিই যে লোকটা দোষী বা যার যার নাম আছে তার দোষী। এখন প্রশ্ন হলো যদি এরকম কিছু যদি না থাকে, কোনো আলামত যদি উদ্ধার না হয় বা এমন কোনো ঘটনা ঘটেছে যা রিলায়েবল এভিডেন্স দিয়ে আসে না, তাহলে সেই ক্ষেত্রে বলতেছে যদি সন্দেহ থাকে যে এই লোকটা দোষী কি নির্দোষ, তাহলে আমরা বলি যে বেনিফিট অফ ডাউটটা চলে যাবে কার কাছে? আসামির কাছে, অর্থাৎ ওই ব্যক্তিকে জামিন দেওয়া যাবে, অর্থাৎ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বা জাজ সাহেব এটা জামিন দিতে পারবে। এই বেনিফিট অফ ডাউটের সুযোগটা কি? এরপরে বলেছিলাম যে পারসন অফ আন্ডার এজ সিক অর ওমেন। প্রিয় আইনের শিক্ষার্থীরা, আমরা এই পয়েন্টটা আমরা গত ক্লাসে কিন্তু সুন্দরভাবে বলেছিলাম। আপনাদের মনে রাখতে হবে যে এটা এই মানে এই কন্ডিশন বা এই পয়েন্টটি আমাদের সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধি 97 ধারা প্রোভাইড বলা আছে। সেখানে বলা আছে যে 16 ইয়ার্স অফ এজ এর নিচে যদি হয়, কোন ব্যক্তি যদি সিক অর ইনফার্ম পারসন যদি হয়, অসুস্থ লোক যদি হয় বা মহিলা যদি হয়, সে যদি গ্রেভ নেচারের অপরাধও করে, তাহলে সেই ক্ষেত্রে তার জামিনের বিষয়ে জামিন দেওয়ার কথা আইনে বলে দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে দিস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি কনসিডার্ড এট টাইম অফ এন্টারটেইনিং বেল পিটিশনস। আমরা এরপরে 5 নম্বর পয়েন্ট কথা যেটা বলছিলাম সেটা হলো ডিলে ইন লজিং এফআইআর। আমি গত ক্লাসে বলেছিলাম যেরকম যে অনেক সময় ঘটনা ঘটলো, আজকে আমি দেরি করলাম 5 দিন 7 দিন 15 দিন 30 দিন 40 দিন পরে মামলা করলাম। এই দেরি করে যদি কোনো মামলা হয়, তো দেরি যদি হয় তাহলে মনে করবেন ইটস এ সান্স অফ ফ্যাব্রিকেশনস। ফ্যাব্রিকেশন মানে হলো এটা বানানো যায়, ষড়যন্ত্র করা যায়, কোনো ইনোসেন্ট ব্যক্তিকে ঢুকানো যায়, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে জড়ানো যায়। এই জন্য এটা বিচারকেরও মাথায় রাখতে হবে, বিজ্ঞ আইনজীবী যিনি জ্ঞানী করবেন তারাও মাথায় রাখতে হবে যে ডিলে যদি হয়, এফআইআর যদি ডিলে হয়, তাহলে সেই ক্ষেত্রে ইটস এ গুড পয়েন্ট ফর এন্টারটেইনিং বেল। কোন ব্যক্তিকে জামিন দেওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে চেক করি আমরা। ডিলে মানে আজকে আমরা যে ক্লাস দিলাম, গত ক্লাসে আমরা এই বিষয়টি শেয়ার করেছিলাম 5টি পয়েন্ট। আজকে 6 নম্বর পয়েন্ট থেকে শুরু করব, ডিলে ইন ইনভেস্টিগেশন। এই ডিলে ইন ইনভেস্টিগেশন আপনাদের জানা আছে, আমরা অনেক সময় বলে থাকি যে তদন্ত করার স্পেসিফিক সময়সীমা কি আইনে বলা আছে, স্পেশাল লতে বলা থাকতে পারে, বাট আমাদের জেনারেল লতে স্পেসিফিক্যালি কারণ আমাদের প্যানাল কোডে সিআরপিসিতে স্পেসিফিক্যালি কিন্তু টাইম বলা নাই যে তদন্ত সময়সীমাটা কতদিন হবে। আমরা অনেক সময় বলে থাকি যে তদন্তের সময়সীমা 120 দিন। এটা কোথায় বলা আছে? 167 এ বলা আছে সিআরপিসি। কিন্তু বিষয়টা কিন্তু তা না, আমরা তো ভুল কনসেপশনটা রাখি মাথায়। সেটা হলো যে ডিলে ইনভেস্টিগেশন যখনই বলি ডিলে ইনভেস্টিগেশন, ওখানে বলা আছে যে প্রভিশনস অফ রিমান্ড, 24 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তিকে যদি ইনভেস্টিগেশন কমপ্লিট না হয় তাহলে তার প্রসিডিউর কথা বলা আছে। আর ওইখানে ওই সেকশনের মধ্যে আলোচনা করা আছে যদি তদন্ত যদি 120 দিনের মধ্যে সম্পন্ন না হয়, তাহলে এই ব্যক্তিকে জামিন দেওয়ার বিষয়ে একটা পজিটিভ অ্যাপ্রোচ আইনের মধ্যে সন্নিবেশিত আছে। মানে তদন্ত যদি 120 দিনের মধ্যে যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ওই ব্যক্তিকে জামিন দেওয়ার বিষয়ে একটা পজিটিভ অ্যাপ্রোচ, একটু মাথায় রাখতে হবে পজিটিভ অ্যাপ্রোচ। এখন তদন্তের সময়সীমা এই কারণে 120 দিনের কথা উল্লেখ আছে, তো মানুষ মনে করে যে 120 দিনই তদন্তের সময়সীমা, কিন্তু আসলে ঠিক না। আমরা আরো একটু যদি মাথায় রাখি, আমরা জানি যে সাগর রুনি হত্যাকাণ্ড কতদিন পার হয়ে গেল, কিন্তু তদন্ত দেখেন আনলিমিটেড টাইম চলতেছে। ঠিক আছে, তদন্ত এখন তদন্ত যদি দেরি হয়, লং ডিলে যদি হয়, তাহলে একটা মানুষকে আপনি আসামি হিসেবে ধরে নিয়ে আসবেন, জামিন দিবেন না, তা তো হবে না, জামিন দিতে হবে। কারণ এখানে স্পেসিফিক্যালি বলছে যে তদন্ত যদি
ডিলে হয় তাহলে সেই ক্ষেত্রে আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে একটা প্রভাব রাখবে, একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাকে আসামিকে জামিন দিতে আইনগত এখানে বাধা নেই। এরপরে বলছে ডিলে ইন ট্রায়াল। খেয়াল করুন, ট্রায়াল মানে বিচার। আমাদের সিআরপিসি এর মধ্যে 339C তে বলা আছে যে একটা ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা শেষ হয় 180 ডেজের মধ্যে। অন্যদিকে একটা সেশনস মামলা, দায়রা মামলা, বড় মার্ডার বা কালপাবত হোমিসাইডের মতো মামলা যদি হয় তাহলে 360 দিনের মধ্যে শেষ করতে হয়। তো এখন মনে করেন একটি মামলা শেষ হচ্ছে না, বছরের পর বছর যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে না, যদি ডিলে ট্রায়াল যদি ডিলে হয়, দেরি হয়, তাহলে আসামিকে জামিন দেওয়া যায়। তাহলে ডিলে যদি হয় তাহলে এই পয়েন্টটা উল্লেখ করো বিটু আইনজীবী বা আইনের ক্ষেত্রে আপনার মাথায় রাখবেন যে আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আপনি চাইবেন বিজ্ঞ আদালতে বিবেচনা করে দিতে পারবেন। এরপরে 8 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম সেটা হলো লং ডিটেনশন। এখন মনে করেন লং ডিটেনশন মানে অধিক দিন হাজতে থাকা। লং ডিটেনশন মানে দীর্ঘদিন হাজতে থাকা। এখন আসামি যদি দীর্ঘদিন হাজতে থাকে, ধরেন একটি হত্যা মামলায় সে 10 বছর ধরে জেলে আছে, তাহলে এই লং ডিটেনশন বিবেচনায় কি তাকে জামিন দেওয়া যায় না? এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং আপনারা অবশ্যই এটা কোর্টের সামনে রেজ করবেন যে লং ডিটেনশন ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি কনসিডার্ড এট এ টাইম অফ বেল পিটিশন এন্টারটেইনিং। তারপরে 9 নম্বর পয়েন্ট যেটা বলছে সেটা হলো বেল গ্রান্টেড টু কো-অ্যাকিউজড। বেল গ্রান্টেড, জামিন দেওয়া হয়েছিল টু কো-অ্যাকিউজড মানে হলো সহ অপরাধীকে। আমরা সহ অপরাধীর কথা বলি যে মনে করেন 3 জন ব্যক্তি অপরাধ করছে, আপনি কোন ব্যক্তিকে জামিন দিলেন, তাহলে আরেকটা লোককে আপনি জামিন দিবেন না কেন? এই জন্য বলা হয় যে কোন ব্যক্তিকে যদি আপনি একবার জামিন দেন, কোন আসামিকে, সহ অপরাধীকে, তাহলে অন্য ব্যক্তি অথবা অন্য অপরাধী জামিন পাওয়ার একটা হকদার হয়ে দাঁড়ায়। সে হক, তার একটা ন্যায় দাবি যে আমার সমপর পর্যায়ে মানে সেম ফুটিং এর আসামিকে জামিন দেওয়া হয়েছে, তাহলে আমি কেন পাবো না? এই পয়েন্টটি আপনি আদালতের সামনে রেজ করলে আপনি জামিন পেতে পারেন। এরপরে 10 নম্বর পয়েন্ট যেটা বলা আছে সেটা হলো প্লি অফ এলিবাই। প্লি অফ এলিবাই মানে আমরা বলে থাকি যে এটা হলো প্লি অফ এলিবাই মানে যে টাইম অফ কমিশন অফ অফেন্স ইউ আর এলস ফায়ার, তুমি অন্য জায়গায় ছিলে, অপরাধ করার সময় অন্য জায়গায় ছিলে। আমরা অনেক সময় দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এদিকে সামনে উত্তর দিকে আছে নেপাল, আমরা অনেক সময় দেখি যে কোনো অপরাধী যদি অপরাধ করার সময় যদি এই মনে করেন বিভিন্ন দেশে যদি সে আইনগতভাবে যায় বা কোন ব্যক্তি আইনগতভাবে বা লিগালি যদি বিদেশে যায়, আর এই ঘটনা যে সময় ঘটছে সে সময় লোকটা বিদেশে, ধরেন সিঙ্গাপুর ছিল বা সৌদি আরব ছিল, যদি এরকম প্রমাণিত হয় যে অপরাধ ঘটনার সময় আমি ছিলাম সৌদি আরব বা সিঙ্গাপুরে। আবার আমাদের নেইবারিং কান্ট্রিজে অনেক সময় দেখা যায় যে অপরাধীরা খুব চালাক হয়, তারা পাসপোর্ট নিয়ে চলে যায়, পাসপোর্ট ভিসা নিয়ে চলে যায় ইন্ডিয়াতে, গোপনে রাতের অন্ধকারে চলে আসে, অপরাধ করে আবার ফিরে যায়, আবার লিগালি আসে। এরকম না, বিষয়টা বলতে চাচ্ছি যে প্লি অফ এলিবাই মানে হলো যে টাইম অফ কমিশন অফ অফেন্স ইউ আর এলসওয়্যার। বলছিলাম যে প্লি অফ এলিবাই, প্লি অফ এলিবাই মানে বলছি যে টাইম অফ কমিটিং অফ অফেন্স ইউ আর এলসওয়্যার, তুমি অন্য কোথাও ছিলে। তাহলে আসামি যদি অপরাধ সংঘটনের সময় যদি বাইরে থাকে, তাহলে এটা যদি সে শো করতে পারে লিগ্যালি কাগজপত্র দিয়ে, বেল পিটিশন যদি সামনে নিয়ে আসেন আদালতের সামনে, তাহলে আদালত এই বিষয়টি বিবেচনা করে তাকে জামিন দিতে পারবে, আইনগত কোনো বাধা নেই। আবার যদি কেউ চালাকি করে, নেইবারিং কান্ট্রিজ এইভাবে যেটা বললাম, এটা যদি করে তাহলে সেই ক্ষেত্রেও এটা কোর্ট বিবেচনা করবেন এবং মানে আসামি যদি চালাক হয় কোর্টকেও চালাক করতে হবে। এরপরে 11 নম্বর পয়েন্ট যেটা বলা আছে সেটা ফার্দার ইনভেস্টিগেশন অফ ইনকোয়ারি। আমরা অনেক সময় দেখি যে একই মামলায় 20 জন আসামি আছে, 10 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে, বাকিকে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে বাকিকে। তো এই ক্ষেত্রে আমরা কি করে থাকি, অনেক সময় ফার্দার ইনভেস্টিগেশন দিই। একটা মানুষ যদি জেলে না থাকে, তো ফার্দার ইনভেস্টিগেশনের সময় যদি ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া হয়, তাহলে ফার্দার ইনভেস্টিগেশন, লং ডিটেনশন এগুলো বিবেচনা করে তাকে জামিন দেওয়া যায়। আর লাস্ট যে প্রশ্নটি, লাস্ট যে পয়েন্টটি, এটা অবশ্যই কনসিডার করতে হবে নো চান্স অফ অ্যাবস্টেনশন, অর্থাৎ পালানোর কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ একটা লোক যদি, একজন আসামি যদি পালানো বা হারানোর সম্ভাবনা না থাকে, তাহলে ওই ব্যক্তিকে জামিন দিতে কোনো বাধা নাই। আমরা যদি লক্ষ্য করি যে এই যে 12টি পয়েন্ট আমি উল্লেখ করলাম, এই 12টি পয়েন্টের মধ্যে যে কোনো একটি বা একাধিক কারণে একজন আসামি জামিন পেতে হকদার।
যদি কোনো আসামির পক্ষে যদি অ্যাক্টিভ ওয়ারেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে জামিন দিতে কোনো বাধা নাই, বিজ্ঞ আদালত দিতে পারবেন এবং বিজ্ঞ আইনজীবী চাইতে পারবেন ডিফেন্সের লয়ার। আবার যদি এর কোনো একটি পয়েন্ট যদি ঘাটতি থাকে তাহলে এই ক্ষেত্রে প্রসিকিউশন লয়ারও এটা বিষয়ে রেইজ করবেন। তাহলে আমরা মানে শেয়ার করলাম আপনাদের সাথে যে বেল পিটিশন এন্টারটেইন করতে গেলে কোন কোন পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হয়। এই পয়েন্টগুলো যদি মাথায় থাকে তাহলে সেই ক্ষেত্রে বেল পিটিশন হিয়ারিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আবার বার কাউন্সিল বা জুডিশিয়াল সার্ভিসে যদি কোনো পয়েন্ট যদি উল্লেখ করে বলে এমসিকিউতে অথবা রিটেনে যদি বলে যে বেল পিটিশন এন্টারটেইনিং ক্ষেত্রে কোন কোন প্রিন্সিপালসগুলো ফলো করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারা প্রসিড করতে পারবেন। ইভেন ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করা হতে পারে। আমরা এর পরের পয়েন্টটি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো বেল বন্ড এন্ড সিউরিটি, অর্থাৎ সেকশন 499। আমরা যদি লক্ষ্য করি যে বেল বন্ড কি আর সিউরিটি কি, আপনাদের মাথায় রাখতে হবে বেল বন্ড হলো আমরা বেল নেওয়ার সময় একটি বন্ড আমাদের আদালতে জমা দিতে হয় এবং সেখানে এটা হলো জাস্ট কমিটমেন্ট। বিজ্ঞ আদালত লিখে থাকেন 10,000 টাকা বন্ডে জামিন প্রদান করা হয়, এই 10,000 টাকার যে বন্ড এইটা আমরা বলে থাকি বেল বন্ড। সেখানে কিছু কন্ডিশন ফুলফিল করতে হয়, যেমন এখানে বলছে সিউরিটি। সিউরিটি মানে হলো একজন জিম্মাদার। আমরা অনেক সময় বলে থাকি যে বিজ্ঞ আইনজীবী, একজন আইনজীবী এবং একজন লোকাল সম্মানিত ব্যক্তির জিম্মায় জামিন দেওয়া হলো, তাহলে সিউরিটি হলো ওই বিজ্ঞ আইনজীবী এবং সম্মানিত ব্যক্তি। এখানে বলা আছে যে বেল বন্ড এবং সিউরিটি এটা অবশ্যই প্রতিপালন করতে হবে এবং সেকশন 499 এর মানে মূল কনসেপ্টটাই হলো এটা যে বেল পিটিশন এন্টারটেইন করার ক্ষেত্রে বেল বন্ড সাবমিট করতে হবে এবং প্রপার জিম্মাদার দিতে হবে। এটা যদি না দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে বেল পিটিশন অর্থাৎ বেল এন্টারটেইন অর্থাৎ বেল রিফিউজ করবে বিজ্ঞ আদালত। যদি আপনি না দেন অর্থাৎ আপনি বেল হইল বাট বেল বন্ড দিলেন না, প্রপার জিম্মাদার দিলেন না, তাহলে সেই ক্ষেত্রে আদালত আপনার বেল অর্ডারটা ক্যান্সেল করে দিবে। আমরা এরপরে ফরফিচার অফ বেল, ফরফিচার অফ বেল বন্ড। এই কনসেপ্টটি আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আপনি জামিন দিবেন বিজ্ঞ আইনজীবী বা লোকাল জিম্মাদার জামিন দিবেন ভালো কথা, কিন্তু এই জামিনের শর্ত কি ওই ব্যক্তিকে আপনি আদালতের সামনে হাজির করবেন প্রপারলি একটা ফিক্সড ডেটে, যেদিন দিন দেওয়া হবে বা আদালতে হাজিরার ডেটে হাজির করবেন, শর্ত পালন করবেন। এই অনেক সময় দেখা যায় যে আপনি শর্তটা পালন করলেন না, এরকমটা পালাই গেল, তাহলে সেই ক্ষেত্রে প্রসিডিউরের কথা বলা আছে সেকশন 514 514 ধারা। এই সিআরপিসি এর 514 ধারায় আমি আগে উল্লেখ করেছিলাম, 514 ধারার কথা বলেছিলাম। এখানে বলা আছে যে কিভাবে ফরফিচার অফ বেল বন্ড কেমনে হয়। ওখানে বলা আছে যদি কোনো ব্যক্তি বেলের শর্ত ভঙ্গ করে যদি অ্যাবসকন্ড হয়ে যায়, তাহলে প্রথমত আমরা ওই বেল বন্ডের মধ্যে যারা জিম্মাদার আছেন বিজ্ঞ আইনজীবী আর লোকাল রেসপেক্টেবল পারসন, তাকে আমরা শোকস করি যে তোমার বন্ডটি কেন কি করা হবে না, এটা ফরফিট করা হবে না, এবং সে একটা রিপ্লাই দেয়। যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে অনেক সময় আমরা ওই পেনাল্টিটা রিকভার করার জন্য আমরা তাকে অর্ডার দিই। যদি এরপরেও যদি না করে তাহলে সেই ক্ষেত্রে তার প্রপার্টি অর্থাৎ ওই জিম্মাদারের ইমুভেবল প্রপার্টি ক্রোক বা আটক করার বিধানের কথা বলা আছে এবং আটক, ক্রোক এবং সেল করার বিধানের কথা বলা আছে এবং আরো বলা আছে যদি এইটা যদি প্রভিশনটি যদি কেউ কমপ্লাই না করে তাহলে এই ব্যক্তিকে 6 মাসের জেল দেওয়ার কথা বলা আছে, 6 মাসের জেল দেওয়ার কথা বলা আছে। তাহলে আমরা যদি দেখি যে এখন অনেক সময় দেখেছি যে বিচারক পৃথক হওয়ার আগে আমরা এই অ্যাবসকন্ড যে সমস্ত আসামি থাকে বা যে যারা জামিন নিয়ে চলে যায়, এই ক্ষেত্রে আমরা বিচারক পৃথকের আগে দেখছি যে অনেক সময় মিস কেস করা হয়েছে 514 এর বিধান 514 অনেক আসামি অর্থাৎ অনেক আইনজীবী তখন আসামি ছিলেন। এখন আমরা দেখছি যে এই মামলাগুলো এখন কম হয়, কারণ আমরা জানি যে এরকম যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ অনুপস্থিত বিচার করার বিধান আছে। আসামি যদি অ্যাবসকন্ড হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাবসকন্ডের ট্রায়ালের মতো করে আমরা ট্রাই শুরু করি। আমি একবার শেষ পর্যায়ে অর্থাৎ আমি আপনাদের সামনে আরেকটি পয়েন্ট আলোচনা করে শেষ করব, সেটা হলো যে কোন কোন ক্ষেত্রে বেল ক্যান্সেল করা যায়, অর্থাৎ যে বেলটি দেওয়া হলো সেই বেলটি ক্যান্সেল, অর্থাৎ ক্যান্সেলেশন অফ বেল। কখন আমরা বেল ক্যান্সেল করি অর্থাৎ বেল দেওয়ার পরে কখন ক্যান্সেল করি আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু আইনের স্বতন্ত্র প্রিন্সিপাল। যদি কোনো ব্যক্তিকে জামিন একবার আপনি দেন তাহলে সেই ক্ষেত্রে তার জামিনটা ঠুনকো অভিযোগে, এটা বলা হয় ঠুনকো অভিযোগে আপনার জামিনটা বাতিল করা যাবে না।
অর্থাৎ বলা হয় বেলস ওয়ান্স গ্রান্টেড ক্যান নট বি ক্যান্সেলড লাইটলি। তো একটা মানুষকে বেল দিলেন, আসামিকে বেল দিলেন, তো আপনি কেন ঠুনকো অভিযোগে কেন বেল ক্যান্সেল করবেন? তো সেখানে আমরা এখানে পাঁচটা পয়েন্ট বা পাঁচটা কারণে আমরা বেল ক্যান্সেলের কথা বলে থাকি। এক নম্বর হলো যে ব্যক্তিকে জামিন দেওয়া হলো সে জামিন নিয়ে আসার পরে সেম অফেন্স আবার করছে। আর খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তিকে জামিন দেওয়া হয় আর সেই ব্যক্তি যদি আবার সে একই অপরাধ করে, তাহলে ওই ব্যক্তির জামিন ক্যান্সেলের কথা আইনে, মানে এটা বিভিন্ন কেস লয়ের মধ্যে বা বিভিন্ন ট্র্যাডিশনের মধ্যে বা বিভিন্ন প্রথাগত যে সমস্ত কোর্টের সিস্টেমের মধ্যে দেখা যায় যে এটা বলা আছে যে সেম অফেন্স করে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি জামিন ক্যান্সেল করার কথা বলা হয়ে থাকে। তারপর সেকেন্ড বলছে যে যদি কোনো ব্যক্তি জামিন নেওয়ার পরে হ্যাম্পার্স ইনভেস্টিগেশন, অর্থাৎ তদন্তে ব্যাঘাত সৃষ্টি যদি করে, তাহলে একজন লোক জামিন পাইল আর এসে সে তদন্ত ব্যাহত করতেছে, তাহলে সেই ক্ষেত্রে এটা বলতেছে যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বেল ক্যান্সেলের ক্ষেত্রে। থার্ড যেটা কথা বলা হয়েছে যে একটা যদি কোনো ব্যক্তি টেম্পার্স এভিডেন্স অর্থাৎ or obstruct police officer in investigation, তাহলে এখানে বলছে যদি কোনো ব্যক্তিকে অর্থাৎ মানে কোনো ব্যক্তি জামিন নেওয়ার পরে যদি সে ব্যক্তি যদি এভিডেন্স টেম্পার করে, কোনো সাক্ষীকে ধমক দেয়, তাহলে সেই ক্ষেত্রে বলছে ওই ব্যক্তি এভিডেন্স দিয়েছিলাম যে টেম্পারস এভিডেন্স অর অবস্ট্রাক্ট পুলিশ অফিসার ইন ইনভেস্টিগেশন। যদি কোনো ব্যক্তি জামিন পাওয়ার পর যদি সে কোনো সাক্ষীকে টেম্পার করে, তাকে যদি মারধর করে, হুমকি প্রদর্শন করে বা কোনো পুলিশ অফিসারের কার্যক্রমে বাধা প্রদান করে তদন্তকালীন সময়ে, এরকম যদি কোনো কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জামিন আদালত দিলেও পরবর্তী ক্যান্সেল করতে পারবে না। 4 নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা goes underground, goes abroad or goes underground। আমরা অনেক সময় বলি যে আসলে জামিন নেওয়ার পরে যদি সে বিদেশ পালিয়ে যায় বা এরকম যদি অ্যাপ্রিহেনশন থাকে লোকটা বিদেশ চলে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তি বেল ক্যান্সেল করা যায়। আবার কোনো ব্যক্তি আন্ডারগ্রাউন্ড, goes underground মানে হলো সে কি আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে যাওয়া না, মানে এমন কোনো সংগঠনের সাথে যাওয়া, এমন কোনো সংগঠনের সাথে চলে যাওয়া যেটা অপরাধজনক কর্মকাণ্ডের সাথে যদি সে নিজেকে হাইড করে ওই আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি ওই ব্যক্তির জামিন ক্যান্সেল করা যায়। লাস্ট যে কোশ্চেনটা কথা বলেছি যে জামিন অ্যাক্টস অফ রিভেঞ্জ, একজন ব্যক্তি অপরাধ করে গেল, এই অপরাধ করে যাওয়ার পর যদি সেই ব্যক্তি তার মানে নিজের আক্রোশ অর্থাৎ প্রতিশোধ প্রয়ণ হয়ে যদি কোনো কর্মকাণ্ড করে, এমন কোনো কর্মকাণ্ড করে যে কর্মকাণ্ডটি অপরাধ বলে গণ্য হবে, তাহলে এরকম যদি কর্মকাণ্ড সে একটা অপরাধ করে গেছিল জেলে, আমরা তাকে জামিন দেওয়া হলো, সে প্রতিশোধ নেওয়ার জন্য নানা রকমের কাজ করতেছে, এরকম যদি অ্যাপ্লিকেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি জামিন ক্যান্সেল করা যাবে। তবে আমি আমাদের আবার বলবো যে বেল যদি একবার কাউকে দেওয়া হবে, তাহলে লাইট ঠুনকো অভিযোগে বেল ক্যান্সেল করা ঠিক হবে না। এই 5টি পয়েন্ট যদি অ্যাডজাস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে 5টি পয়েন্টে কোনো একটি যদি অ্যাডজাস্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি বেল ক্যান্সেল করা যায়। প্রিয় আইনের শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে আপনারা আমাদের সাথে সময় দিয়েছেন বা আমাদের কথাগুলো শুনছেন বা আমাদের ক্লাসগুলো শেয়ার করছেন, আমরা ব্রিটিশ ল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের এই ভিডিও তৈরিতে উৎসাহিত করবে যদি আপনারা শেয়ার করেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো ভিডিও তৈরি করতে আগ্রহী হব। এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।